দর্শক শুনছিলেন মার্কেটাল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জোরে সোরে চলছে কারণ বাজার সরিয়ে নেওয়ার কাজ। যাত্রাবাড়ী ও গাবতলীতে ইতিমধ্যে আড়তদারদের দোকান বরাদ্দ দেওয়ার কাজ হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে না গেলে নতুন জায়গার বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি দিয়েছে মেয়র। গাবতলীতে যেতে না চাইলেও যাত্রাবাড়ীতে আপত্তি নেই ব্যবসায়ীদের, সেক্ষেত্রে রয়েছে সুনির্দিষ্ট প্রস্তাব। সব ঠিক থাকলে চলতি মাসে কাঁচা বাজার খালির কাজ শুরু হচ্ছে। আরও জানাচ্ছেন জাহিদ রহমান, ক্যামেরা ছিলেন নাজমুল হোসেন সাইমন। শত বছরের পুরনো কারণ বাজার সরিয়ে নেওয়ার ঘোষণা এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন ঘোষণা আসলেও শেষ মুহূর্তে আলোর মুখ দেখেনি সরিয়ে নেওয়ার কাজটি। তবে এবার ২৮ মার্চ কারণ বাজারে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় সরানোর মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়। কারণ বাজারের ১৭৬টি পাইকারি দোকান গাবতলীতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেখানে মূলত উত্তরবঙ্গ থেকে আসা পণ্যের জন্য পাইকারি আড়তের কথা বলছে ডিএনসিসি। তবে ব্যবসায়ীরা যেতে চান যাত্রাবাড়িতে। বরাদ্দর বিপরীতে কারণ বাজার দিবে, ক্ষতিপূরণ বাবদ আমাদেরকে যাত্রাবাড়িতে স্থানান্তর করবে এবং যাত্রাবাড়িতে উপযোগী পরিবেশ কিংবা আপনার বিল্ডিংয়ের অবয়ব কি হবে, একটা আড়তের অবয়ব, ওইখানের রাস্তা যে লাগবে চতুর্পাশে, এই বিষয়গুলি লিখিত প্রস্তাবনা দিয়েছি। কিন্তু আমরা পুনর্বাসনের জন্য যাত্রাবাড়ি এবং গাবতলী দুটেই দেখছি। যাত্রাবাড়ি যে যাবে ওই দোকানগুলি এখনো কমপ্লিট করা হয় নাই, আমরা সঠিকভাবে পুনর্বাসন করেই তাদেরকে স্থানান্তর করা হবে। যাত্রাবাড়িতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্মিত মার্কেটটি দীর্ঘদিন পড়ে আছে অবহেলায়। সেখানে দক্ষিণাঞ্চল থেকে আসা পণ্যের জন্য আড়তের আন্ডারগ্রাউন্ডে যাদের বরাদ্দ মিলবে তাদের জন্য ৯০ স্কয়ার ফিট বেশি থাকবে বলে জানিয়েছে ঢাকা উত্তরের মেয়র। একটা নির্দিষ্ট সময় থাকবে, ওর মধ্যে না গেলে ওই বরাদ্দ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তখন কারণ বাজারও হারাতে হবে, সাথে সাথে যেখানে দোকান বরাদ্দ দিব সেটাও কিন্তু হারানো যাবে। সুতরাং আমরা চাই না যে কেউ সবকিছু হারায় ফেলুক। আলাপ আলোচনার মাধ্যমে আমরা এটা করতে চাচ্ছি। অবশ্যই কারণ বাজার সরবে এবং একটা ওইখানে লোকজন একটা আলোর মুখ দেখবে। কাঁচা বাজারের পর পর্যায়ক্রমে মার্কেটের অন্যান্য দোকানও সরিয়ে নেওয়া হবে বলে জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জাহিদ রহমান, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, বাজার সরিয়ে নেওয়ার প্রক্রিয়া নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, আর বাজার পুরোপুরি স্থানান্তরিত হতে কতদিন সময় লাগতে পারে বলে মনে করছেন? সাথী, আসলে বাজার সরিয়ে নিতে কতদিন সময় লাগবে এটি আসলে এখনো শুরুই হয়নি। আসলে শুরু হলে বোঝা যাবে কতদিন সময় লাগতে পারে। যেহেতু এই কারণ বাজার আড়তটি শত বছরের পুরনো, এখানে শুধু আড়ত নয়, আড়ত কেন্দ্রিক আশেপাশে কিন্তু নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সব মিলিয়ে এই যে অঞ্চলটি কারণ বাজার, এই পাইকারি বাজার, এটি সরিয়ে নিতে কিন্তু দীর্ঘ সময় লাগবে। এখনও কিন্তু ব্যবসায়ীরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে বারে বারে দফায় দফায় বৈঠক করছেন। তাদের যে দাবি দাওয়াগুলো আছে তারা বুঝে নেওয়ার চেষ্টা করছেন। আমরা যেটা জানি, আসলে এই বাজারটি এখান থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ কিন্তু এটি নতুন নয়। এর আগেও কিন্তু বহুবার এই উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু তখন কিন্তু সফল হয়নি। সর্বশেষ এখন বর্তমানে মহাখালীতে যে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল রয়েছে, এই হাসপাতালটি কিন্তু আগে হাসপাতাল ছিল না, সেখানে কিন্তু মার্কেট করা হয়েছিল। এই বাজারের ব্যবসায়ীদেরকে সেখানে সরিয়ে নেওয়ার জন্য ওই মার্কেটটি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই বাজারের ব্যবসায়ীরা সেখানে যাননি, যার কারণে কিন্তু সেখানে হাসপাতাল হয়েছে। এবার কিন্তু তারা যেতে চেয়েছেন, কিন্তু সিটি কর্পোরেশন বলেছে গাবতলী এবং যাত্রাবাড়িতে আড়তদারদের স্থানান্তর করা হবে, কিন্তু আড়তদাররা আসলে যাত্রাবাড়িকে বেশি রেফার করছেন এবং সেখানে যেতে যাচ্ছেন। আমি একটু চেষ্টা করব একজন আড়তদারের সঙ্গে একটু কথা বলার। একটু বলবেন, আসলে আপনারা তো এখান থেকে সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে গাবতলী এবং যাত্রাবাড়িতে, আসলে কি কি দাবি দেওয়া তুলে ধরছেন এবং কত দিনের মধ্যে আপনারা এখান থেকে সরে যাবেন? এটা তো মার্কেট কমিটি বুঝে ভালো, কমিটির সাথে আলোচনা তারা আমাদের সাথে হয় না। তা আমরা হইলাম বলেও ব্যবসা করি, আমরা ব্যবসা বুঝি। আর কমিটির হিসাবে আলাদা কমিটির যারা বাজার নিয়ন্ত্রণ করে কমিটি আছে, তা কমিটি মার্কেট কমিটিরা ভালো বুঝে। আর বিশেষ করে হলো আমরা যে ব্যবসা করি, তা আমরা তো সরকার ট্যাক্স দিয়ে করি। তা সরকার এই ঘরের মার্কেটে সিটি কর্পোরেশন মার্কেট, এই মার্কেটে সরকার খাজনা নিতেছে আমাদের থেকে। তারপরে এটি অ্যালটমেন্ট বোঝানো দেওয়া আছে। আর পরের বিষয় হলো আমরা এই সকল ঘরে কোটি কোটি টাকা ইনভেস্ট করা,
এই 2টা ঘরে মনে করেন 1 কোটি টাকার মতো মার্কেটে বাকি আছে। এরপর আবার মোকামে দাদন আছে ব্যাপারীর কাছে। আমাদের যে কৃষকের যে খেতি করে আবাদ করে কৃষককে টাকা দিতে হয়, আবার আমরা মাল বিক্রি করি, মাল বাকি বেচতে হয়। তাহলে আমাদের দুজনই টাকা ইনভেস্ট করতে হয়। তারপরের বিষয় হলো এই টাকাগুলো যদি মার্কেট যে কোনো সময় যদি এখান থেকে সরাই দেওয়া হয়, তাহলে আমরা তো মার্কেটে মনে করেন যা 30-35 বছর ব্যবসা, এই মার্কেট 7 দিনের আগে থেকে এই মার্কেট চালু ব্যবসা চলে। কারণ বাজার বিশাল বাজার, এটা অনেক লক্ষ লক্ষ মানুষের কি সময় চেয়েছেন কিনা সিটি কর্পোরেশন? সময় এটা কমিটি ভালো জানে। তা আমাদের এটা অনেক পুরানো বাজার, অনেক কমিটি তো ভালো বোঝে আমাদের সম্বন্ধ। আমরা যদি ব্যবসা করি এখানে অনেক লোক আছে, অনেক আড়তদার আছে। সাথে শুনছিলেন আসলে আড়তদার তিনি যেটি বলছেন যে দীর্ঘদিন এখানে তারা ব্যবসা করছেন। এমনও আড়তদার রয়েছেন কিন্তু প্রজন্মের পর প্রজন্ম 2-3 প্রজন্ম এখানে ব্যবসা করছেন। দীর্ঘদিন ব্যবসা করার কারণে কিন্তু তাদের কৃষকদেরকে দাদন দেওয়া রয়েছে এবং ব্যবসায়ীদের কাছে কিন্তু তাদের অনেক টাকা বাকি রয়েছে এবং এই টাকাগুলো আসলে এখান থেকে সরে গেলে এই টাকাগুলো বেহাত হয়ে যেতে পারে বা না পাওয়ার সম্ভাবনা তারা দেখছেন। সেক্ষেত্রে তারা কিন্তু একটু সময় চাচ্ছেন বলছেন। তো সব মিলিয়ে এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে বাজার স্থানান্তরের খবরাখবর। সাথী, জি ধন্যবাদ আপনাকে। ঈদ শেষে ফিরতি যাত্রায় বাড়তি বাস ভাড়া গুনতে হচ্ছে রংপুর থেকে রাজধানীমুখী যাত্রীদের। তাদের অভিযোগ, কাউন্টারের বেশিরভাগ টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। দ্বিগুণ দামে টিকিট মিলছে কালোবাজারে। এতে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে ফেরা নিয়ে বিপাকে সাধারণ মানুষ। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। রংপুর নগরীর কামারপাড়া টার্মিনালে সারি সারি বাস রাখা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানী ঢাকা সহ নানা গন্তব্যে ছুটছে সেগুলো। কিন্তু ঈদ পরবর্তী সময়ে টিকিটের জন্য হাহাকার যাত্রীদের। তাদের অভিযোগ, কাউন্টারে টিকিট সংকট, পাওয়া গেলেও দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এছাড়া প্রায় দ্বিগুণ টাকায় টিকিট মিলছে কালোবাজারে। ভলভোতে টিকিট কাটলাম, আগে এই টিকিটটার দাম ছিল 1400 টাকা, কিন্তু আমাদের এই যে ঈদের বাজারের কারণে এসে দেখতেছি আসলে টিকিটটা নাগালের বাইরে আমাদের সাধারণ জনগণের। আমরা দেখতেছি আমাদের এখন টিকিটটা 2400 টাকা নিল। বর্তমানে কোনো টিকিট অ্যাভেলেবেল নাই, মানে ঢাকা যাওয়ার, আমরা ঢাকা যেতে চাচ্ছি কিন্তু যেতে পাচ্ছি না। আগে আমি আসার সময় তো 1000 দিয়ে আসছি, আর এখন একটু বেশি চায়। টার্মিনাল সংশ্লিষ্টরা বলছে, সরকার নির্ধারিত দামেই টিকিট বিক্রি হচ্ছে। তবে রংপুরমুখী বাসগুলোতে যাত্রী না থাকার ক্ষতি পুষিয়ে নিতে কিছুটা বেশি ভাড়া নেওয়া হচ্ছে। খালি আসতেছে, এখান থেকে ফুল যাচ্ছে। এখন মালিকের গড়ে পড়ে 1200 টাকা, মালিকের লস। এমনি বাজারে আমরা 1500 টাকা টিকিট বিক্রি করি, তাতে মালিকের 300 টাকা লস হচ্ছে। যাত্রীদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের এখন যেহেতু রংপুর থেকে আমার ঢাকায় যাওয়ার চাপটা বেশি, ঢাকা থেকে আমার গাড়িগুলা পরিপূর্ণ না এসে সম্পূর্ণ খালি আসতেছে। বাস কাউন্টারগুলোতে সরকারি নজরদারি বাড়িয়ে কালোবাজারি সহ সব অনিয়ম বন্ধের দাবি যাত্রীদের। সৈয়দ মাহমুদ, RTV। দখল আর দূষণে জর্জরিত রাজধানীর খালগুলো হচ্ছে মশার সবচেয়ে নিরাপদ আবাসস্থল। ফলে বংশবিস্তারও অনিয়ন্ত্রিত আর অবারিত। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ডেঙ্গু মোকাবেলায় সারা দেশে প্রস্তুত রয়েছে হাসপাতালগুলো। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালে মশক নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যুহার কমাতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। রফিকুল ইসলামের ধারাবাহিক রিপোর্টে আজ দেখুন শেষ পর্ব। ঢাকা মহানগরে যত খাল রয়েছে তার বেশিরভাগই এখন ময়লার ভাগাড়। বৃষ্টির পানি নির্গমনের পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মশা। রাজধানীর মশার অন্যতম উৎপত্তিস্থল এসব খালগুলোতে মাঝে মধ্যে পরিচ্ছন্নতা অভিযান চালানো হলেও তা লোক দেখানো ছাড়া আর কিছুই নয় বলছেন নগরবাসী। একদিন আইলে সামান্য 8টা জায়গায় আর কি। বছরে একবার মনে হয় দেখছিলাম, গত বছর একবার, এরপর তো গত বছর, তারপরে তার 1-1.5 বছর দেখিনি। দখল আর দূষণে জর্জরিত রাজধানীর খালগুলো। ময়লা আবর্জনায় পরিপূর্ণ এসব খাল থেকেই প্রতি বছর কোটি কোটি মশার জন্ম হচ্ছে। মাঝে মাঝেই খালগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হলেও মশার বংশবিস্তার থামছে না। জনগণের অসচেতনতা আর সিটি কর্পোরেশনের উদাসীনতার বলি হচ্ছে শিশু থেকে বৃদ্ধ সবাই। কতক্ষণ কইরা জায়গা আবার ময়লা জায়গায় থেকে যায়। মশার কারণে তো এই যে বাচ্চাদের ডেঙ্গু হয়ে যায়,
মশা, প্রচন্ড মশা এখানে। 2000 সাল থেকে 2022 সাল পর্যন্ত যেখানে ডেঙ্গুতে মারা যায় 868 জন, সেখানে 2023 সালে এক বছরে মারা যায় 1705 জন। দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয় হাসপাতালে। রোগীর উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম অবস্থা হয় হাসপাতালগুলোর। গেল বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যন্ত্রপাতির সক্ষমতা বাড়িয়ে প্রস্তুতি নিচ্ছে হাসপাতালগুলো। আমরা পরিপূর্ণভাবে প্রস্তুত। তারপরে একটু অ্যাড অন আছে, যেটা বাড়তি আছে, সেটা হলো আমার আফরেসিস একটি মেশিন রেডি আছে, আর একটা জায়ান্ট আফরেসিস মেশিন তৈরি আছে, যার মাধ্যমে আমি রক্তের প্রতিটা কম্পোনেন্টকে আলাদা করে ফেলতে পারবো। ব্লাডের যে সিবিসি, যেটা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয়, সেই চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপের আওতায় আমরা একটি মেশিন পেয়েছি, যে মেশিনটা এখন অলরেডি চালু। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ডেঙ্গু মোকাবেলায় শুধু রাজধানী নয়, সারা দেশে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকার বাইরে থেকে যেন এখানে না আসতে হয় সেরকম। এখানে ডেঙ্গু রোগীর চিকিৎসা করার জন্য আমাদের চিকিৎসকরা একদম অভিজ্ঞ, তারা সব জানে। বাইরের চিকিৎসা হাসপাতালগুলোকে ওইভাবেই নির্দেশ দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, 3 স্তরের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি চিকিৎসার বিকেন্দ্রীকরণ করতে হবে। বড় বড় হাসপাতালে মশক নিয়ন্ত্রণের ব্যবস্থা নাই। পুরো হাসপাতালকে একদিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, হাসপাতালে কেন এই এডিস মশার জরিপের দল যাচ্ছেন না, পুরো হাসপাতালটাকে আপনার নেট দিয়ে ঘেরা করা দরকার। এভাবে যদি একদিকে মশক নিয়ন্ত্রণের কাজ এবং চিকিৎসার বিকেন্দ্রীকরণটা ঘটে, তাহলে আমাদের চট করে হয়তো রোগী কমবে না, কিন্তু মৃত্যুর হার এখন যা আছে পৃথিবীর ভিতরে সর্বোচ্চ, এই মৃত্যু হারটা কিন্তু অনেক কমে যাবে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। সারা দেশে তাপমাত্রা কমলেও অস্বস্তি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 24 ঘন্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাপপ্রবাহ কমতে পারে রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোরে। চুয়াডাঙ্গায় ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং ঢাকা, রংপুর, বরিশাল বিভাগ, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এই এপ্রিল মাস ধরে কম বেশি তাপ প্রবাহটা থাকবে, তবে যখন বৃষ্টিপাত হবে এটা সহনীয় অবস্থায় আসবে। আগামী 24 ঘন্টা দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, ঢাকা বিভাগ সহ। দর্শক, তীব্র দাবদাহে চুয়াডাঙ্গার পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। রায়হান, চুয়াডাঙ্গায় 2 দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। জনজীবনে এর কি প্রভাব দেখতে পাচ্ছেন, আর স্থানীয় হাসপাতালগুলোর পরিস্থিতি আমাদের সামনে একটু তুলে ধরবেন? সাথী সংবাদে দর্শকদের আপনি যেমনটি জানাচ্ছিলেন, গত টানা 2 দিন কিন্তু চুয়াডাঙ্গা জেলায় ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা, অর্থাৎ মাঝারি তাপমাত্রা গত কয়েকদিন আগে অব্যাহত থাকলো, তা কিন্তু এখন রূপ নিয়েছে তীব্র তাপদাহে। তো আজকের কথা যদি বলি, আজ সকালে কিন্তু 30.6 ডিগ্রি সেলসিয়াস কিন্তু সকাল 9টায় তাপমাত্রা ইতিমধ্যে রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আর এ সময় কিন্তু বাতাসের যে আর্দ্রতা সেটা ছিল 81%, শতকরা 81%। এই কারণে কিন্তু বাতাসের আর্দ্রতা বেশি থাকায় কিন্তু ভাবসা গরম অনুভূত হচ্ছে। আমরা দেখেছি যে একটু স্বস্তি পাওয়ার আশায় কিন্তু মানুষ ছায়াযুক্ত স্থানে জায়গা নিচ্ছে, কিন্তু এই ভাবসা গরম কিন্তু স্বস্তি দিচ্ছে না। আর হাসপাতালগুলোর কথা যদি বলি, এই তীব্র তাপদাহে কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে চলেছে। বিশেষ করে শিশুদের সংখ্যায় বেশি। আমরা দেখেছি যে জেলা সদর হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। তবে চিকিৎসকরা যেটা বলছেন, এই তীব্র তাপদাহে কিন্তু হিট স্ট্রোকের যে প্রবণতা, এটা কিন্তু ঝুঁকিটা বেড়েই যায়। তো সেক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে সতর্কতা নেওয়ার পাশাপাশি শিশুদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিশেষ করে খুব প্রয়োজন ছাড়া কিন্তু বাইরে বের হতে বারণ করা হচ্ছে। তো আবহাওয়া অফিস যেটা বলছে, এখনো কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আমাদের চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। তো চুয়াডাঙ্গা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। হাওরের রাজধানী খ্যাত সুনামগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এসব ফসল ঘরে তুলতে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তবে পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে চিন্তিত তারা। এসব ধান দ্রুত ঘরে তুলতে সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর আহমেদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। মুঠো মুঠো সোনালী ধানের গোছা ধারালো কাঁচির সাহায্যে কেটে কেটে জড়ো করছেন সুনামগঞ্জের বিভিন্ন হাওরের কৃষকরা।
শ্রমিকের পাশাপাশি হারভেস্টার মেশিন দিয়েও কাটা হচ্ছে এসব বড় ফসল। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সুনামগঞ্জের ছোট বড় শতাধিক হাওরে 2,23,407 হেক্টর জমিতে ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের এমন বাম্পার ফলনে কৃষকরা খুশি থাকলেও হাওরের 90% জমির ফসল এখনো কাঁচা ও আধা পাকা অবস্থায় আছে। তাই পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে চিন্তিত তারা। গত বছর খুবই আমরা একটা কষ্টতা ছিলাম, বন্যায় আমরা হাওরে ধান নিচে খাঁচা পাকনা নিচে, তারপরে কিছুটা খাসি। এই বছর আল্লাহ রহমতে ভালোই আছে। এবার ফসল খুব ভালো হয়েছে। ফসলটা যদি তুলতাম পারি বাচ্চা চালু এত সুখে শুনতে চারটা ভাত খাওয়াইতাম পারবো। শিলাবৃষ্টি, জলাবদ্ধতা আর বন্যা এই সব কিছুর আতঙ্কের কারণে মানুষে অর্ধ খাঁচা ধান খাটা অলরেডি শুরু করে দিয়েছে। প্রাকৃতিক বিপর্যয় দেখা না দিলে আবাদকৃত জমি থেকে 13.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। যদি আবহাওয়া আমাদের অনুকূলে থাকে, আমাদের 5 মের মধ্যে সুনামগঞ্জ জেলার হাওরের শতভাগ ধান কর্তন সম্পন্ন হবে এবং আমরা যে লক্ষ্যমাত্রা 13,70,200 মেট্রিক টন ধান আমরা আশা করছি এর চেয়ে আমরা বেশি ফলন পাবো। হাওরের পাকা ধান দ্রুত সময়ে ঘরে তুলতে সরকারিভাবে 70% ভর্তুকি মূল্যে 850টি ধান কাটার হারভেস্টার মেশিন কৃষকদের মাঝে বিতরণ করেছে কৃষি বিভাগ। নুসরাত জাহান সিনথি, RTV। পূর্ব বিরোধের জেরে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে কিশোর গ্যাং 2 গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় মাজহারুল ইসলাম প্রকাশ শাওন নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় সেবারহাট বাজারে এই সংঘর্ষ হয়। নিহত শাওন উপজেলার উত্তর রাজারামপুর গ্রামের কচি মিয়ার ছেলে। এই ঘটনায় আরও 10 জন আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝালকাঠিতে ট্রাক চাপায় একই পরিবারের 6 জন নিহতের ঘটনায় পরিবারের শোকের মাতম চলছে। তাদের মরদেহ শনাক্ত করে স্বজনদের বুকফাটা কান্নায় হাসপাতালে পরিবেশ ভারী হয়ে ওঠে। ওই 6 জন ঝালকাঠির রাজাপুর উপজেলার সাঙ্গর গ্রামের বাড়ি থেকে প্রাইভেট কারে করে বরিশাল যাচ্ছিলেন। ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গাবখান সেতু টোল প্লাজায় দাঁড়িয়ে টোল দিচ্ছিল প্রাইভেট কার চালক। এ সময় একটি ট্রাক প্রাইভেট কারটিকে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায় এটি। এ সময় গাড়িতে থাকা একই পরিবারের 6 জন নিহত হন। ট্রাক চালক মোহাম্মদ আল আমিন ও সহকারী নাজমুলকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। যাত্রী লইয়ে গেছে যাইতেছিল, তখন রওনা দিয়েছিল, পিছন থেকে ওরে ওই ট্রাকে আইসে আর কি লইয়ে নাইমে গেছে। ও খুব ভালো গাড়ি চালাইতো, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো। 2 ছেলে, ছেলের বউ, বাচ্চা এবং ওর মা, 7 জন অটোতে ঝালকাঠি লঞ্চে উঠবে আর কি। কাটালিয়া থেকে অটোতে আসতেছিল। ওই অটো পুরোটাই ওই ট্রাক একেবারে পিছনে দিয়ে গেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে 7 পর্যায়ে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি লোকসভা আসনে এদিন ভোট হবে। এক প্রতিবেদনে এই তথ্য জানায় NDTV। পশ্চিমবঙ্গের প্রতিটি পর্যায়ে ভোট হবে। প্রথম পর্যায়ে আগামীকাল রাজ্যের উত্তর অঞ্চলে 3 আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে নির্বাচন হবে। এছাড়া উত্তরপ্রদেশ ও বিহারেও 7 দফায় ভোট হবে এবারের নির্বাচনে। সব আসনের ফল সারা ভারতের সঙ্গে ঘোষণা করা হবে আগামী 4 জুন। ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের আবেদন বিবেচনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির দিন ঠিক হয়েছে আগামী শুক্রবার। ইসরায়েলের দুষ্টু মিত্র আমেরিকা বাধা না দিলে প্রস্তাবটি পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে নিরাপত্তা পরিষদে। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এদিকে দক্ষিণ গাজার রাফাতে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত 7 জন নিহত হয়েছে। এসব অমানবিক হামলায় গাজার পরিস্থিতি অত্যাধিক খারাপের দিকে মন্তব্য করে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন UNRWA এর প্রধান ফিলিপ্পে লাজারিনি। এদিকে ইউক্রেনের চেরনিহিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন 17 জন, আহত হন আরও অর্ধ শতাধিক মানুষ। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনটিতে বলা হয়, রাশিয়ান সীমান্ত থেকে মাত্র 100 কিলোমিটার দূরে চেরনিহিভ শহরের ঘন বসতিপূর্ণ এলাকায় একটি 8 তলা ভবনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
ক্রিমিয়ার রাশিয়ার একটি সামরিক বিমান ঘাঁটিতে ইউক্রেনে হামলার খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হয়। সকালের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।